ভোটের সময় প্রার্থীকে দেখতে চায় দেশের মানুষ। পিআর দাবি করে কোনো লাভ নেই বলছে বিএনপি। বিদ্যমান সংবিধানের অধীনে ভোটে অংশগ্রহণ নিয়ে সংশয় এনসিপির। একজনকে ভোট দিবে, সেই ব্যক্তিকে চিনতে হবে, সেই ব্যক্তিকে ভোট দিবে। এই সমস্ত রাজনৈতিক দলেরা পিআর করে আপনারা হয়রান পেরেশান হয়ে যাচ্ছেন। আসুন আলাপ আলোচনা করি। জুলাই সনদ বাস্তবায়ন না করে নির্বাচনের দিকে অগ্রসর হয়, সেই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করবে কিনা সংশয়ের জায়গা রয়েছে। সংবিধানে না থাকায় পিআর পদ্ধতি নিয়ে কিছু করার নেই কমিশনের, জানালেন সিইসি। নির্বাচন নিয়ে সরকার থেকে চাপ এলে ছাড়বেন পদ, কোনো ষড়যন্ত্রে বানচাল হবে না ভোট। পিআর পদ্ধতি তো বিভিন্ন রাজনৈতিক দল দাবি করতেছে, এটা তো আমাদের কনস্টিটিউশনে নাই। আমরা শাসনতন্ত্র এবং আইন দ্বারা গাইডেড, এর বাইরে আমরা যেতে পারি না। ফেব্রুয়ারি মাসে নির্বাচন করতে আমাদের কোনো ধরনের অসুবিধা হবে না। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছে আমি ওমরিনা এবং আমি আফরোজা মৌটুসী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ঢাকায় পৌঁছে এনসিপি, জামায়াত ও বিএনপির সঙ্গে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর বৈঠক। নির্বাচন, বাণিজ্য, প্রতিরক্ষা ও সার্ক নিয়ে আলোচনা। উঠেছে ৭১ প্রসঙ্গ। ডাকসুর প্রার্থিতা স্থগিতের বিরুদ্ধে শেষ হলো আপিল। বট আইডি ব্যবহার করে মব তৈরির শঙ্কা ছাত্র দলের ভিপি প্রার্থীর। কোথাও বাধা পেলে প্রকাশের হুঁশিয়ারি উপাচার্যের। এবং কাগজে কলমে আটকে প্রত্যাবাসন, ৮ বছরেও রোহিঙ্গারা ফিরতে পারেনি নিজ দেশে। আন্তর্জাতিক সম্মেলন ঘিরে ফের আশার আলো। বাংলাদেশের নিজস্ব রোডম্যাপ তৈরির তাগিদ। ভোটের সময় প্রার্থীকে দেখতে চায় দেশের মানুষ, তাই পিআর দাবি করে কোনো লাভ নেই বলে জানিয়েছেন বিএনপি নেতারা। জনগণের আকাঙ্ক্ষা না বুঝলে সেই দল টিকবে না বলেও জানান তারা। বৈষম্য কমিয়ে অধিকার প্রতিষ্ঠার সময় উগ্রবাদ ছড়িয়ে দেওয়ার চেষ্টায় হতাশা প্রকাশ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মিছিল আর স্লোগানে মুখরিত রাজপথ। দীর্ঘ ৯ বছর পর জামালপুর জেলা বিএনপির সম্মেলনে বাড়তি উচ্ছ্বাস নেতাকর্মীদের। শনিবার সম্মেলন উদ্বোধন করে দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, দেশের মানুষ পিআর নয়, ভোটের সময় প্রার্থীকে দেখতে চান। যার ভোট সে দিবে, একজনকে ভোট দিবে, সেই ব্যক্তিকে চিনতে হবে, সেই ব্যক্তিকে ভোট দিবে। পিআর মানুষ খায়ও না, পরেও না, বিশ্বাস করে না। এদিকে ৫ বছর পর অনুষ্ঠিত হয় কক্সবাজারের চকরিয়া উপজেলা বিএনপির সম্মেলন। বক্তব্যে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, পিআর পদ্ধতির দাবি করে কোনো লাভ নেই। সুষ্ঠু নির্বাচন করতে সব দলকে আলোচনায় বসার আহ্বান জানান তিনি। যে সমস্ত ভাইয়েরা, যে সমস্ত রাজনৈতিক দলেরা পিআর করে আপনারা হয়রান পেরেশান হয়ে যাচ্ছেন, আসুন আলাপ আলোচনা করি। আপনাদের কি দাবি দেওয়া আছে সে সমস্ত আমরা শুনবো এবং আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করব। ডিআরইউতে এক সেমিনারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর যে দল জনগণের আকাঙ্ক্ষা ধারণ করতে পারবে না, সে দল টিকবে না। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের জনগণের মনোজগতে যে পরিবর্তন এসেছে, যে প্রত্যাশা জেগেছে, যে আকাঙ্ক্ষা জেগেছে, যে রাজনীতিবিদ এবং যে রাজনৈতিক দল সেটা বুঝতে পারবে না, ধারণ করতে পারবে না, বাংলাদেশের রাজনীতিতে আগামী দিনে তাদের জন্য কোনো জায়গা থাকবে না। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গত ১৫ বছরে আওয়ামী দুঃশাসনের সমাধান রাতারাতি সম্ভব নয়। বিএনপি যখন মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চায়, তখন বিষয়গুলো ভিন্ন খাতে নিয়ে দেশে উগ্রবাদ ছড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। আমি যখন আপনার জনগণের যে বৈষম্য কমিয়ে আনতে চাই, তার আর্থিক বৈশিষ্ট্য বৈষম্য সবকে কমিয়ে আনতে চাই, তখন যদি আমি দেখি যে সম্পূর্ণ ভিন্নভাবে ভিন্ন চিন্তা করা হচ্ছে এবং সেটাকে ডাইভার্ট করার চিন্তা করছে, মানুষের চিন্তা ভাবনাগুলোকে, এবং একটা উগ্রবাদ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তখন তো হতাশা আসবেই। দীর্ঘদিনের অনাচার, অবিচার, নৈরাজ্য, দুর্নীতি, দুরাচার, সেগুলোকে কাটিয়ে একদিনে সুন্দর করে একটা রাষ্ট্র আমরা তৈরি করব, এটা মনে করার কোনো কারণ আছে আমি মনে করি না।
ব্রাহ্মণবাড়িয়া শহরে বিএনপির জনসভায় সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, কোনো চাঁদাবাজ টেন্ডারবাজ বিএনপির সদস্য হতে পারে না। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান ছাড়া জুলাই সনদে সই করবে না এনসিপি। বিদ্যমান সংবিধানের অধীনে ভোট হলে অংশগ্রহণ নিয়ে সংশয় রয়েছে বলে জানিয়েছেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন। বাংলা মোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় সংবাদ সম্মেলনে আক্তার বলেন, নির্বাচন ফেব্রুয়ারি বা তার আগে যে কোনো সময় হতে পারে, তবে বিদ্যমান সংবিধানকে সামনে রেখে নির্বাচন হলে ফ্যাসিবাদের ফিরে আসার শঙ্কা রয়েছে। এজন্য নির্বাচন জুলাই সনদের ভিত্তিতেই হতে হবে। এ সময় সংগঠনটির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন বলেন, আংশিক নয়, পুরো জুলাই সনদ বাস্তবায়ন দেখতে চায় নাগরিক পার্টি। জুলাই সনদের প্রস্তাবনাগুলো সেগুলোকে যদি সত্যিকার অর্থে বাস্তবায়ন করতে হয়, তাহলে গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধান প্রণয়ন করাই একমাত্র সমাধান হিসেবে জাতির কাছে উপস্থাপিত হয়। যদি সরকার সামনে নতুন সংবিধানের বিষয়ে জুলাই সনদের বিষয়গুলোকে অপরিপূর্ণ রেখে সেটাকে বাস্তবায়ন না করে নির্বাচনের দিকে অগ্রসর হয়, সেই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করবে কিনা সে ব্যাপারে আমাদের এখনো পর্যন্ত আমাদের মধ্যে সংশয়ের জায়গা রয়েছে। সংবিধানে আনুপাতিক পদ্ধতি না থাকায় নির্বাচন কমিশন এর বাইরে যেতে পারে না বলে জানিয়েছেন সিইসি। ভোট কেন্দ্র বা ব্যালট বক্স দখলের চেষ্টা হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সরকার থেকে চাপ পেলে পদত্যাগ করবেন বলেও জানান সিইসি। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, জনগণ নির্বাচনমুখী হলে কোনো ষড়যন্ত্রই ভোট বানচাল করতে পারবে না। প্রধান উপদেষ্টার চিঠি পেয়ে নির্বাচনের প্রস্তুতিতে ব্যস্ত কমিশন। এরই মধ্যে সঠিক সময়ে ভোট হবে কিনা তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে চলছে পাল্টাপাল্টি বক্তব্য। প্রধান নির্বাচন কমিশনার জানালেন, ফেব্রুয়ারিতে রোজার আগেই নির্বাচনের জন্য জোর প্রস্তুতি চলছে। শনিবার সকালে রাজশাহী অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় বলেন, বিগত নির্বাচনে অনিয়মকারীদের এবার দায়িত্বে রাখা হবে না। বর্তমান সরকারের পক্ষ থেকে কোনো চাপ এলে দায়িত্বে থাকবেন না বলে সাফ জানান সিইসি। যারা ভোট কেন্দ্র দখল করার জন্য নিয়ত করে বসে আছেন, তাদের স্বপ্ন ভঙ্গ হবে। অত্যন্ত কঠোর অবস্থানে থাকবো। এবার দাঁত ভাঙা জবাব দিতে হবে। ভোট জালিয়াতিতে যারা জড়িত ছিল তাদেরকে তো অবশ্যই আমরা এই দায়িত্বে রাখবো না। যেদিন সরকার চাইবে ওনার হুকুম মতো কাজ করতে, আমাকে চেয়ারে দেখবেন আপনারা। আনুপাতিক পদ্ধতি সংবিধানে নেই উল্লেখ করে সিইসি বলেন, বিধান পরিবর্তনের আগে এর বাইরে যেতে পারে না কমিশন। পিআর পদ্ধতি তো বিভিন্ন রাজনৈতিক দল দাবি করতেছে, এটা তো আমাদের কনস্টিটিউশনে নাই। আমরা শাসনতন্ত্র এবং আইন দ্বারা গাইডেড, এর বাইরে আমরা যেতে পারি না। এদিকে রাজধানীর মিরপুরে বিএডিসির হিমাগার পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জনগণ নির্বাচনমুখী হলে সামাজিক মাধ্যমে নেতিবাচক প্রচারণা কিংবা কোনো ধরনের ষড়যন্ত্রই ভোট বানচাল করতে পারবে না। নির্বাচনের আগে অবৈধ প্রায় সব অস্ত্র উদ্ধার হওয়ার আশা তার। জনগণ হলো ডিসিশন নেবে। জনগণ যেই সময় ভোটারমুখী হয়ে যাবে এবং পলিটিক্যাল পার্টিগুলোর জন্য ভোটারমুখী হয়ে যাবে, সেই সময় দেখবেন এইসব কিছু কেউ কোনো বাধা দিতে পারবে না। ইলেকশনের আগে আমরা আশা করতেছি প্রায় অবশ্যই আমরা উদ্ধার করে ফেলব। এদিকে গাজীপুরে আনসার বাহিনীর প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে বাহিনীর মহাপরিচালক জানান, আগামী নির্বাচনে দায়িত্ব পালনে প্রস্তুত 6.5 লাখ আনসার সদস্য। 6.5 লক্ষ আমাদের সদস্য পুরো সারা দেশব্যাপী নির্বাচনে মোতায়েনে থাকবে। শক্তিশালী সুবৃহৎ বাহিনী, যেটা কিনা প্রতিটা ভোট কেন্দ্রের নিরাপত্তায় মৌলিক কাজগুলো করবে। নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে আনসার বাহিনীকে আরও দক্ষ করা হচ্ছে বলেও জানান মহাপরিচালক। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। ডাকসু নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময়ে ব্যস্ত বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থীর সংখ্যা বট আইডি দিয়ে সামাজিক মাধ্যমে প্রোপাগান্ডা চালিয়ে মব তৈরি করা হতে পারে, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছে ছাত্র শিবির প্যানেল। ভোট নিয়ে শঙ্কা জানান ডাকসু ফর চেঞ্জ প্যানেলের ভিপি প্রার্থী বেনিয়ামিন মোল্লা। বিশৃঙ্খলা সৃষ্টি করলে মাঠ ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়ে উপাচার্য বলেন, বাধা এলে সবকিছু প্রকাশ করে দেয়া হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনকে সামনে রেখে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময়ে ক্যাম্পাস জুড়ে সরব প্রার্থীরা। শনিবার দুপুরে অমর একুশে হলে কুশল বিনিময় করেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ জানালেও বট আইডি দিয়ে প্রোপাগান্ডার কারণে মব তৈরির শঙ্কা তার। অনেক বট আইডি দিয়ে বিভিন্ন বক্তব্য কাট করে বিভিন্ন জায়গা থেকে নিয়ে প্রার্থীদের বিরুদ্ধে যেভাবে অপপ্রচারে লিপ্ত হচ্ছে, রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে এভাবে যদি চলতে থাকে লেভেল প্লেইং ফিল্ড ক্ষুণ্ণ অলরেডি হচ্ছে, সামনেও হতেই থাকবে। বিকালে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে কুশল বিনিময় করেন ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী সাদিক কায়েম ও জিএস পদপ্রার্থী SM ফরহাদ সহ প্যানেলের অন্য সদস্যরা। এ সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেন তারা ক্রমাগত আমাদের বিরুদ্ধে প্রপাগান্ডা করছে, আমাদের বোনদের বিরুদ্ধে সাইবার বুলিং করছে। আমরা সবাইকে আহ্বান করছি, আসেন এই ধরনের কাদা ছড়ি আমরা বন্ধ করি। আমরা যারা প্রার্থীরা আছে, আমরা যদি এভাবে আচরণবিধি লঙ্ঘন করি তাহলে এর মাধ্যমে আমাদের নির্বাচনের যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে সেখানে একটা আচরণবিধি লঙ্ঘন হচ্ছে এবং এর মাধ্যমে শিক্ষার্থীরা এই ধরনের আচরণকে তারা পছন্দ করছে না। মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে নির্বাচন নিয়ে শঙ্কা জানান ডাকসু ফর চেঞ্জ প্যানেলের ভিপি পদপ্রার্থী বেনিয়ামিন মোল্লা। কিছু সংকট জিয়ে রাখলাম, তোমরা এগুলো নিয়ে চিল্লাচিল্লি করবা, আন্দোলন করবা, মারামারি করবা, আর আমরা বলবো যে এই পরিস্থিতিতে ডাকসু নির্বাচন দেওয়া যাচ্ছে না, ডাকসু নির্বাচন কিছুদিন পিছিয়ে দিতে হবে, অথবা সংঘাত সহিংসতা শুরু হয়ে গেলে তাহলে ডাকসু নির্বাচন এখন এই মুহূর্তে সম্ভব না। ডাকসু নির্বাচন ঘিরে বিশৃঙ্খলা সৃষ্টি করলে মাঠ ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন উপাচার্য। বাধা এলে সবকিছু প্রকাশ করে দেয়া হবে। এই আয়োজনে সবাই যতক্ষণ আমার হাত ধরে থাকবেন ততক্ষণ আমি মাঠে থাকব। যেখানে আমার হাত ছেড়ে দেবেন আমি পরিষ্কার আপনাদেরকে ডেকে বলে দেব যে এই জায়গাতে আমার বাধা হচ্ছে। শনিবার পর্যন্ত 34 জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেতে আপিল করেছেন। ডাকসু ও হল সংসদের ভোট হবে আগামী 9 সেপ্টেম্বর। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। সুনামগঞ্জে হাওড়ে নৌকা ডুবে নারীসহ নিখোঁজ 2। মোগলায় বালক্ষেত থেকে পড়ে নিখোঁজ নাবিক। খুলনায় নদী ও কুয়াকাটায় সাগর থেকে 2 যুবকের লাশ উদ্ধার। 3 দিনের সরকারি সফরে ঢাকায় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার দেশটির দূতাবাসে বৈঠক করেছেন এনসিপি, জামাত ও বিএনপি নেতাদের সঙ্গে। সার্ক কার্যকর, আগামী নির্বাচন, প্রতিরক্ষা সহযোগিতা বিষয়ে আলোচনার পাশাপাশি উঠে এসেছে 71 প্রসঙ্গ। কাল প্রধান উপদেষ্টা ও বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী। ঢাকা ইসলামাবাদ সম্পর্কে নতুন মাত্রা যোগ করতে 3 দিনের সফরে এসেছেন পাকিস্তান উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। শনিবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে তাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম। এদিন পাকিস্তান দূতাবাসের আমন্ত্রণে ইসহাক দারের সঙ্গে বৈঠক করে বিভিন্ন রাজনৈতিক দল। বৈঠক শেষে এনসিপি জানায় ভারতের বাধা এড়িয়ে সার্ক কার্যকর করার উপায়, প্রতিরক্ষা সহযোগিতা এবং 71-এর মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা হয়েছে। আমরা তাদেরকে বলেছি 71 ইস্যুটা দ্রুত সলভ করা উচিত। তারা বলেছে তারা এটাতে অগ্রগামী এবং দে আর রেডি টু ডু ইট। কিভাবে সার্ককে অ্যাক্টিভ করা যায়, অর্থনৈতিক জায়গায় আমরা কিভাবে প্রসপেরিটি নিয়ে আসতে পারি সে বিষয়ে কথা হয়েছে। কোনো ধরনের হেজিমনি যাতে কাউকে প্রভাবিত না করে, কোনো ধরনের বিগ ব্রাদার সুলভ যে আচরণ সেটা গোটা দক্ষিণ এশিয়া নিয়ে আমাদের যে চিন্তা, যে গোটা দক্ষিণ এশিয়ায় আমরা যেসব প্রতিবেশী দেশগুলো রয়েছে তাদের মধ্যকার সম্পর্ক হবে ভ্রাতৃত্বের, এবং তাদের মধ্যে কোনো ধরনের হেজিমনি, কোনো ধরনের আগ্রাসন, কোনো ধরনের আধিপত্যবাদী মানসিকতা থাকবে না। এরপর বৈঠক করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির কেন্দ্রীয় নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, বাংলাদেশের আগামী নির্বাচন, আঞ্চলিক বাণিজ্য এবং মুসলিম ভ্রাতৃত্ব উন্নয়ন নিয়ে আলাপ আলোচনা হয়েছে। আমরা বলেছি যে সমস্ত আনসেটেলড ইস্যুস আছে সেগুলো যেন খুবই কনজেনিয়াল অ্যাটমসফিয়ারে এটা দ্রুত শেষ করা দরকার, এবং আমাদের সমস্ত মুসলিম রাষ্ট্র, যে সমস্ত মুসলিম স্টেট আছে সকলের সাথে একটা সুসম্পর্কের মাধ্যমে আজকে বিভিন্ন বিশ্বে যে সমস্ত সমস্যা হচ্ছে, বিশেষ করে আমাদের যে ফিলিস্তিনের যে সমস্যা হচ্ছে, এসব বিষয়ে যেন ঐক্যবদ্ধ একটা স্ট্যান্ড মুসলমানেরা নেয়, মানবতার পক্ষে, হিউম্যানিটির পক্ষে, সে আলোচনা আমরা করেছি। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির 6 সদস্যের প্রতিনিধি দল। দ্বিপাক্ষিক সম্পর্ক সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন বিষয়ে কথা বলেন তারা।
রোববারও ব্যস্ত সময় পার করবেন ইসাকদার। বৈঠক করবেন প্রধান উপদেষ্টার সঙ্গে। পাকিস্তান উপপ্রধানমন্ত্রী সফরে দুই দেশের সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা বিলোপ সহ ৫-৬টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর মহাখালীর টিভি গেটে অস্ত্র ঠেকিয়ে ওষুধের দোকানে চাঁদাবাজির ঘটনায় প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাব। গাজীপুরের পুবাইল থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাব জানায় ৫ আগস্টের পর বিভিন্ন দলের নাম ভাঙিয়ে মহাখালী বনানী এলাকায় চাঁদাবাজি করতেন অভিযুক্ত জসিম। এ ঘটনায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার এবং অন্য আসামিকে গ্রেফতারে অভিযান চলছে বলেও জানায় র্যাব। অস্ত্র ঠেকিয়ে তাণ্ডব চালিয়ে ওষুধের দোকানে চাঁদাবাজি, পুরো দৃশ্য ধরা পড়ে সিসিটিভির ফুটেজে। গত সোমবার প্রকাশ্য দিবালোকে এ ঘটনা ঘটে রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা মহাখালীর টিভি গেটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়লে তৈরি হয় ব্যাপক আলোড়ন। চাঞ্চল্যকর চাঁদাবাজির এই ঘটনার প্রধান আসামি জসিমউদ্দিনকে শুক্রবার সন্ধ্যায় গাজীপুরের পুবাইল থেকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার সকালে র্যাব এক কার্যালয়ে সংবাদ সম্মেলনে ব্যাটালিয়ন অধিনায়ক জানান, জীবননাশের ভয় দেখিয়ে ১০,০০০ টাকা চাঁদা নেওয়ার কথা স্বীকার করেছেন জসিম। সে ইতিপূর্বে উক্ত ফার্মেসি হতে চাঁদা না পেয়ে ক্ষিপ্ত হয়। পরবর্তীতে চাঁদা আদায়ের লক্ষ্যে উক্ত ঘটনায় জড়িত অস্ত্রধারী অপর আসামির সাথে পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী গত ১৮ আগস্ট চাঁদপুর ড্রাগ হাউস নামক ফার্মেসি হতে প্রকাশ্য দিবালোকে উক্ত পিস্তল ঠেকিয়ে জীবননাশের ভয় দেখিয়ে ১০,০০০ টাকা চাঁদা নিয়ে মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। র্যাব জানায়, পেশায় পানি ব্যবসায়ী জসিমের উল্লেখযোগ্য রাজনৈতিক পদ পদবি নেই, তবে ৫ আগস্টের পর থেকে বিভিন্ন দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করে আসছেন। সে একজন পানি ব্যবসায়ী হলেও জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময়ে বিভিন্ন দলের নাম ভাঙিয়ে অধিক আয়ের আশায় দীর্ঘদিন যাবত তারা মহাখালী বনানীতে চাঁদাবাজি করে আসছে। গ্রেপ্তারকৃত আসামি মোহাম্মদ জসিমউদ্দিনের বিরুদ্ধে ইতিপূর্বে হত্যা, ডাকাতি ও মারামারি ঘটনায় ৩টি মামলা রয়েছে। র্যাব জানায়, চাঁদাবাজির ঘটনায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার এবং অপর আসামিকে গ্রেফতারে অভিযান চলছে। এরই মধ্যে জব্দ করা হয়েছে এ ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। গাজা সিটি ও আশপাশের দুর্ভিক্ষকে মানবজাতির ব্যর্থতা আখ্যা জাতিসংঘ মহাসচিবের প্রতিবেদন অসম্পূর্ণ দাবি নেতানিয়াহুর। ইসরায়েলি হামলায় নিহত আরও ৭১ ফিলিস্তিনি। প্রচণ্ড ঢেউয়ের তোড়ে ডুবল নৌকা। সুনামগঞ্জে হাওরে নৌকা ডুবিতে নারীসহ ২ জন নিখোঁজ হয়েছেন। ৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। মোংলায় বালখেট থেকে পড়ে এক নাবিক নিখোঁজ হয়েছেন। খুলনায় নিখোঁজের ৩৬ ঘন্টা পর নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। কুয়াকাটায় সাগরে মিলেছে একজনের লাশ। প্রচণ্ড ঢেউয়ের তোড়ে ডুবল নৌকা। শনিবার দুপুরে ছোট ইঞ্জিন চালিত নৌকায় করে সুনামগঞ্জের ধর্মপাশার কান্দাপাড়া থেকে মহেশপুর গ্রামে যাচ্ছিলেন ৫ যাত্রী। হাওরে ঢেউয়ের তোড়ে ডুবে যায় নৌকাটি। এ সময় মাছ ধরা জেলেরা নৌকার চালক সহ ৩ যাত্রীকে উদ্ধার করতে পারলেও নুসরাত আক্তার ও শামসুদ্দিন নামে ২ জন নিখোঁজ হন। এ ঘটনায় আহত বাবুল মিয়া নামে একজনকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেলে পাঠানো হয়। বাগেরহাটের মোংলা বন্দরের ৫ নম্বর জেটিতে নোঙর করা পণ্য বোঝাই বালখেট এমভি শোভা থেকে পশুর নদীতে পড়ে নিখোঁজ হন লস্কর রমজান হোসেন রাব্বি। তাৎক্ষণিক তার সন্ধানে অভিযান শুরু করে বন্দর কর্তৃপক্ষ, কোস্টগার্ড, নৌবাহিনী ও ফায়ার সার্ভিস। এদিকে খুলনায় ট্রলারডুবির ঘটনায় নিখোঁজের ৩৬ ঘণ্টা পর পশুর নদীর পানখালীর বরণপাড়া এলাকা থেকে আকাশ সরকারের ভাসমান মরদেহ উদ্ধার করে নৌপুলিশ। পটুয়াখালীর কুয়াকাটা সৈকতের 0 পয়েন্ট থেকে পূর্ব দিকে গঙ্গামতি এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। দেশের বাইরের খবর। গাজা সিটি এবং আশপাশের এলাকার দুর্ভিক্ষ মানব জাতির ব্যর্থতা বলে আখ্যা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘের প্রতিবেদন অসম্পূর্ণ বলে দাবি করেছেন। এদিকে গত ২৪ ঘন্টায় ইসরায়েলি হামলায় অন্তত ৭১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আরও ২ জন মারা গেছেন অনাহারে।
গাজা সিটির বাজারগুলোতে খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রীর তীব্র সংকট, দুধ ও শিশু খাদ্য প্রায় শূন্য। খাদ্য ও পুষ্টির অভাব নিয়েই দিন যাপন করছে শত শত পরিবার। যেটুকু খাবার বাজারে পাওয়া যাচ্ছে তার দামও নাগালের বাইরে হওয়ায় হতাশ স্থানীয়রা। জাতিসংঘের বিবৃতি বলছে দুর্ভিক্ষ শুরু হয়েছে গাজায়। এই দুর্ভিক্ষকে মানবতার ব্যর্থতা বলে আখ্যা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। জাতিসংঘের বৈশ্বিক ক্ষুধা মনিটর IPC জানায় গাজার প্রায় 5,14,000 মানুষ দুর্ভিক্ষের শিকার। সেপ্টেম্বরের শেষ পর্যন্ত সংখ্যা বেড়ে 6,41,000 ছড়াবে। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু এই প্রতিবেদনের সত্যতা অস্বীকার করেছেন। তার দাবি IPCর রিপোর্ট হামাসের সরবরাহকৃত তথ্যের ভিত্তিতে তৈরি, যা অসম্পূর্ণ। এই রিপোর্ট পক্ষপাত দুষ্ট ও ভুল বলে দাবি করেন তিনি। এদিকে একদিনে ইসরায়েলি হামলায় গাজায় অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন আর অনাহারে মারা গেছেন 2 জন। স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় ক্ষুধা ও পুষ্টিহীনতার কারণে শিশু ও কিশোরদের মৃত্যুহার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর মধ্যেই পশ্চিম তীরে অভিযান চালাচ্ছে ইসরায়েলি সেনারা। নতুন করে অঞ্চলটি থেকে 90 ফিলিস্তিনিকে গ্রেফতার করা হয়েছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। খেলার খবর। প্রথম পছন্দ নয়, এশিয়া কাপের স্কোয়াডে নুরুল হাসান সুহান ও সাইফ হাসানের জায়গা হয়েছে বিকল্প হিসেবে। আর টিম কম্বিনেশনের কারণে বাদ পড়েছেন শান্ত মিরাজ, জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। অভিজ্ঞতা কম থাকায় আপাতত জিসান আলমকে জাতীয় দলে নেওয়ার পক্ষে নন নির্বাচক, তবে রাডারেই থাকছেন তিনি। জাকির আলীর একটা আঘাত পেয়েছিল শ্রীলঙ্কা সিরিজে, সো দ্যাট সেই ব্যাকআপের ক্ষেত্রে আমরা এই মুহূর্তেই তাকে সেরা মনে করছি। সাইফ হাসানকে আমরা দিকে চোখ ছিল এবং এবার তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে নাম্বার 4-এ। খেলার একটা ভালো ক্যাপাবল ব্যাটসম্যান, অ্যাট দ্য সেম টাইম প্রয়োজনে তিনি উপরেও যদি কোনো পরিস্থিতির সৃষ্টি হয় তাহলে তিনি দলের জন্য ওপেন করার সক্ষমতা রাখেন। আমরা জিসানের দিকে নজর রাখছি। আই থিঙ্ক হি নিড টু টেক লিটল বিট অফ টাইম টু বি ম্যাচিউরড অ্যান্ড গেট রেডি ফর ইন্টারন্যাশনাল ক্রিকেট। আমরা এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ভোটের সময় প্রার্থীকে দেখতে চায় দেশের মানুষ, পিআর দাবি করে কোনো লাভ নেই বলছে বিএনপি। বিদ্যমান সংবিধানের অধীনে ভোটে অংশগ্রহণ নিয়ে সংশয় এনসিপি। সংবিধানে না থাকায় পিআর পদ্ধতি নিয়ে কিছু করার নেই কমিশনের, জানালেন সিইসি। নির্বাচন নিয়ে সরকার থেকে চাপ এলে ছাড়বেন পথ, ষড়যন্ত্রে বানচাল হবে না ভোট, জানালেন উপদেষ্টা। এবং ঢাকায় পৌঁছে এনসিপি, জামায়াত ও বিএনপির সঙ্গে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর বৈঠক। নির্বাচন, বাণিজ্য, প্রতিরক্ষা ও সার্ক নিয়ে আলোচনা। উঠেছে ৭১ প্রসঙ্গ। এই ছিল সন্ধ্যার সময়। সঙ্গে থাকুন সময়ের।